সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য রাফি আমি শুধু তোমার সিজন 2। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। নাবিল বলল, মেয়েটি তাড়াতাড়ি এসে নাবিলের মুখ চেপে ধরলো। তাড়াতাড়ি শার্ট পরুন, না হলে সবাই এসে খারাপ ভাববে। নাবিল মেয়েটিকে ছাড়িয়ে দিয়ে বলল, রাখো তো তোমার খারাপ ভাবা, আগে বলো তুমি এখানে কিভাবে আসলে। নাবিলের চিৎকার শুনে বাসার সবাই ছুটে আসলো। এসে দেখলো নাবিল খালি গিয়ে নিচে দাঁড়িয়ে আছে, আর একটি মেয়ে বিছানায় দাঁড়িয়ে নাবিলকে ধরে রেখেছে। রাফি, মেঘলা, নেহা, মিলি। মিলি বলল, কি আশ্চর্য, এই মেয়েটা কে ভাইয়া? আর তোরা এসব কি করছিস? নাবিল বলল, এই মেয়ে ছাড়ো বলছি। আজব, আমি কি করব, কি করে বলবো কে এটা? ও মা, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সামিয়া, সেই স্কুলে মনে নেই? তখন নাবিল মনে মনে বলল, তোমারে আবার ভোলা যায়? তখন সামিয়া বলল, কি হলো বলুন, চিনতে পারছেন না? বলে নাবিলকে ঝাঁকি দিল। তখন নাবিল বলল, হ্যাঁ হ্যাঁ চিনেছি। এই মেয়ে তুমি কিভাবে এখানে আসলে? হ্যাঁ, আর এমন হুটহাট গায়ে হাত দিবে না, বললাম না? তখন রাফি বলল, গেস্টদের সাথে কেউ এমন আচরণ করে? ওকে আমি নিয়ে এসেছি, তোর হবু ভাবিও। মেঘলা নাবিল বলল, মানে? রাফি বলল, সব মানে কি বলে বোঝানো যায় নাকি? মেঘলা রাফির কলার টেনে বলল, কি বললি তুই? রাফি বলল, বললাম ওকে আমি বিয়ে করব, তুই তো বলেছিলি যেন ওর কাছে চলে যাই। তখন মেঘলা বলল, আমি এখন কেঁদে দিব। তখন রাফি বলল, কেন গো বেবি, তুমি কি তোমার সাথে আমাকে স্বামী স্বামী সুলভ কোনো আচরণ করতে দাও? আমি কি এভাবে সারা জীবন কাটাবো? তখন মেঘলা বলল, আমি তোকে দেখে নিব, বলে চলে গেল। নাবিল বলল, আচ্ছা বিয়ে করবি বুঝলাম, কিন্তু আমার ঘরে কেন? তখন সামিয়া বলল, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এই ঘরে থাকবো, তাই না রাফি বেবি? তখন রাফি বলল, একদম 100 বার থাকবে, পুরো বাসাটাই তো তোমার। তখন নাবিল বলল, জি না, এসব এখানে চলবে না, তুমি এখনই ব্যাগ প্যাক করে নিয়ে এখান থেকে বের হবে। তখন রাফি বলল, না, ও কোথাও যাবে না, এই ঘরেই থাকবে। তখন নাবিল বলল, রাফি আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তখন সামিয়া বলল, দেখি কতটা গরম হচ্ছে, বলে হাত বাড়ালো। তখন নাবিল বলল, এই না, আবার গায়ে হাত দিচ্ছ, কি আজব মেয়ে রে বাবা, এত বছর এক ফুটাও বদলাও নেই। তখন সামিয়া বলল, আমি কি গিরগিটি নাকি যে বদলাবো? তখন নাবিল বলল, এই রাফির বাচ্চা, তোর বউ না কি যাই হোক, এটাকে এখান থেকে নিয়ে যা, এখনই বিদায় হ। তখন সামিয়া বলল, বললাম না আমি যাব না। রাফি বলল, ঠিক ও যাবে না। তখন নাবিল বলল, তো আমি কোথায় থাকবো? তখন সামিয়া বলল, এখানেই থাকতে পারেন, আমি কিছু মনে করব না। রাফিও মনে করবে না, তাই না বেবি? তখন রাফি বলল, ভাবি দেবরের সাথে থাকবে, আমি ক্যান মাইন্ড করব, ভাবি মানে সবার আগে দেবরের দাবি। তখন নাবিল বলল, মাফ চাই, এমন ভাবি আমি চাই না। তখন রাফি বলল, তাহলে কি এমন বউ চাস? নাবিল বলল, কি? রাফি বলল, আমি তো কিছু বলিনি, তুই বললি। তখন নেহা বলল, এসব কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মেঘলা থাকতে তুমি আবার বিয়ে করবে, তাও আবার তোমার হবু বউ ভাইয়ার সাথে থাকবে? রাফি বলল, বড়দের কথার মধ্যে তোরা কি করছিস, যা এখান থেকে। তখন নাবিল বলল, রাফি আমি খুব রেগে যাওয়ার আগে কি এসব বন্ধ কর। তখন রাফি বলল, এখানে কি সিনেমা হচ্ছে নাকি বন্ধ করব? যা হচ্ছে লাইভ, হয় ভাবির সাথে থাকো, না হয় নিজের বাসায় রোহিঙ্গার মতো ঘুরতে থাকো। তখন নাবিল বলল, দরকার হলে বনবাসে যাব, তাও এই মেয়ের সাথে এক ঘরে তো দূরের কথা, এক বাসাতেও থাকবো না। মা ও বড় মা কোথায় তোমরা? দেখে যাও তোমাদের আদরের রাফি কি শুরু করছে। নাবিল তার মাকে ডাকতে ডাকতে নিচে গেল, সেখানে মেঘলা গাল ফুলিয়ে বসে আছে। নাবিল বলল, মা তুমি এখানে দাঁড়িয়ে আছো, উপরে চলো দেখো রাফি কি করছে, কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসেছে, বলছে নাকি বিয়ে করবে। তখন নাবিলের মা বলল, একটা মেয়ে আবার কেমন কথা, ভাবি বলো, আমি চিনি তো মেয়েটাকে, সামিয়ার নাম, আমার পছন্দ হয়েছে। তখন নাবিল বলল, এসবের মানে কি? ও আবার বিয়ে করবে, তাহলে মেঘলার কি হবে? তখন রাফি বলল, কি আর হবে, মেঘলাও থাকবে সামিয়াও থাকবে, দুইটা বিয়ে করতে পারলে আমি পারবো না কেন? তখন মেঘলা বলে, যাই হোক, what the fuck brother? আচ্ছা। তখন নাবিল বলল, আরে গাধার বাচ্চা, তুই কাঁদছিস কেন, গিয়ে চুল ধরে বের করে দে মেয়েটাকে। তখন নাবিলের মা বলল, এসব কেমন কথা, মিলি সামিয়াকে খাবারটা দিয়ে আয় তো। তখন নাবিল বলল, মা রাফি। তখন রাফি বলল, আমাকে দাও ছোট মা, আমি নিয়ে যাচ্ছি, একসাথে খাবো বলে। রাফি খাবারটা নিয়ে উপরে যেতে লাগলো, মেঘলা বসে বসে কাঁদছে। তখন নাবিল বলল, দাঁড়া খাওয়াচ্ছি তোদের, বলে সে
রাফির পিছন ছুটলো। নাবিলের মা মেঘলার কাছে আসলেন, এসে মেঘলার মাথায় হাত রাখলেন। তখন মেঘলা বলল, লাগবে না, ছাড়ো, আর সোহাগ দেখাতে হবে না। তখন নাবিলের মা বলল, আমার সাথে রাগ করে কি লাভ, আর কেঁদেই বা কি লাভ, তার চেয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর কিভাবে সমস্যার সমাধান করা যায়। তখন মেঘলা বলল, কিভাবে যায়? তখন নাবিলের মা বলল, মেয়েটার সাথে যদি নাবিলের প্রেম করিয়ে দেওয়া যায়। মেঘলার সাথে সাথে চোখ মুছে বলল, ঠিক বলছো, এটা তো ভাবিনি। দাঁড়া রাফির বাচ্চা, রাফির বাচ্চা, তোর বিয়ের শখ আমি মিটাচ্ছি। এই মেয়েকে যদি আমি নাবিল ভাইয়ের প্রেমিকা না বানাতে পারি, আমার নামও মেঘলা না। সন্ধ্যায় রাফি নেহা শপিং এ যাওয়ার জন্য রেডি হতে বসলো। সাথে মিলি আর সামিয়াকে বলে নিচে গেল। সেখানে নাবিল আর মেঘলা বসে আছে। রাফি গিয়ে নাবিলের পাশে বসলো। রাফি বলল, কিরে, তোরা কি অনশন করে প্ল্যান করছিস নাকি? এখানে এভাবে বসে আছিস কেন? নাবিল রেগে গিয়ে উত্তর দিল। নাবিল বলল, তো কি করব, আমার কি কোনো রুম আছে যে সেখানে যাব? রোহিঙ্গার মতো তো এখানেই বসে থাকতে হবে, তাই না? তখন রাফি বলল, তোর না হয় রুম নেই, মেঘলার কি সমস্যা? ও এভাবে মুখ ভার করে বসে আছে কেন? তখন মেঘলা বলল, তো কি করব, ধেই ধেই করে নাচবো? তখন রাফি বলল, বাপরে, দুজনের যে পাওয়ার, না তোদের যা ইচ্ছা তাই কর বাবা, কিন্তু দল পাকিয়ে না বলে দিলাম, দল পাকাবি না বলে দিলাম, ঠিক আছে? তখন রাফি বলল, দলকে পাকাচ্ছে, নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবিস না, তোকে নিয়ে ভাবার এত সময় আমার নেই, বুঝছ? তখন রাফি বলল, যাক ভালো, এই নাবিল, চল শপিং এ চল। সন্ধ্যায় যাওয়ার কথা ভুলে গিয়েছিস নাকি? তখন নাবিল বলল, ও গড, ভুলেই তো গিয়েছিলাম, ওরা নিশ্চয়ই অপেক্ষা করছে, এই মেয়ের চক্করে পড়ে সব ভুলে গিয়েছি। তখন রাফি বলল, তো কি হয়েছে, মনে করার দেওয়ার জন্য তো আমি আছি না, যা রেডি হয়ে নে আয়। তখন নাবিল বলল, রেডি হব কি করে, ওই রুমে তো যাওয়া যাবে না, মহারানী ভিক্টোরিয়া তো সেখানে আছে। তখন রাফি বলল, আরে যা কিছু হবে না। তখন নাবিল বলল, মরে গেল যাব না এসব, স্যার এই টি শার্ট পরে পাত্রপক্ষের সামনেও যাওয়া যাবে না, তাই তোর শার্ট পরে যেতে হবে। আমি কি তোর একটা শার্ট নিতে পারি? তখন রাফি বলল, ঠিক আছে, যা, আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। নাবিল চলে গেল। এবার রাফি আর মেঘলা একসাথে বসে আছে। রাফি মেঘলার রাগ দেখছে আর মুচকি মুচকি হাসছে, কিন্তু মেঘলা রাফির দিকে নজর দিচ্ছে না, সে গভীর চিন্তায় ব্যস্ত। রাফি মেঘলার ধ্যান ভাঙানোর জন্য বলে উঠলো। রাফি বলল, হাতের কি অবস্থা? রাফির কথায় মেঘলা চমকে উঠলো। রাফি বলল, কি হলো, চমকে উঠলি কেন? কি এত ভাবছিস বল তো? আবার কোনো গন্ডগোল করার প্ল্যান করছিস তাই না? তখন মেঘলা বলল, বাজে কথা বলবি না। তখন রাফি বলল, আচ্ছা এসব স্যার হাতের কি অবস্থা সেটা বল। তখন মেঘলা বলল, তোকে কেন বলবো? রাফি বলল, ও মা, যত যাই হোক, এখন পর্যন্ত তুই আমার একমাত্র বউ, তাই না? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। তখন মেঘলা বলল, আসছে আমার দায়িত্বওয়ালারে, নিজে তো ইচ্ছা করে হাত কেটে দিলি। তখন রাফি বলল, অন্যায় করলে শাস্তি তো পেতেই হয়। রাফি আর মেঘলা ঝগড়া শুরু করতে যাবে, তার মধ্যে নেহা মিলি সামিয়া আসলো। নেহা বলল, কিরে মেঘলা, তুই এখনো রেডি হসনি, যাবি না? তখন মেঘলা বলল, তোমরা সবাই যাচ্ছ? তখন মিলি বলল, হ্যাঁ, কিন্তু তুই এখনো রেডি হসনি কেন? তখন মেঘলা বলল, এখনই আসছি বলে মেঘলা যেই যেতে চাইলো, রাফি মেঘলার হাত ধরে বলল। রাফি বলল, এই তারা কোথায় যাচ্ছিস? তোর শপিং এ যাওয়ার কোনো দরকার নেই। তখন মেঘলা বলল, মানে কি? তখন রাফি বলল, তোকে নেওয়ার হলে আগেই বলতাম, তোকে নিব না তাই বলিনি। তখন নেহা বলল, এ আবার কেমন কথা, আমরা সবাই যাব, মেঘলা যাবে না? তখন রাফি বলল, না, যাবে না। তখন নাবিল নিচে নামতে নামতে প্রশ্ন করলো, কেন মেঘলা যাবে না, কেন? নাবিলের কথা শুনে সবাই নাবিলের দিকে তাকালো। কালো টি শার্ট, ডিপ ব্লু জিন্স, সাথে এক জোড়া সাদা কেস পরছে, তাকে অনেকটা কে পপ স্টারের মতো লাগছে। যদিও সে এমন আউটফিট অভ্যাস না, কিন্তু বাধ্য হয়ে পড়তে হয়েছে, কারণ রাফি এমন ড্রেসই পরে। সামিয়া এক দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে, সেটা মেঘলার চোখে এড়ালো না। তখন মেঘলা মনে মনে বলল, কি লুচ্চা মেয়ে রে, একজনকে বিয়ে করতে এসেছে আর অন্যজনকে দেখে ক্রাশ খাচ্ছে, আশ্চর্য। তখন রাফি বলল, বাহ, এই আউটফিটে কি দারুণ স্যুট করছে তোকে, পুরাই জোস লাগছে। তখন নাবিল বলল, পাম মেরে লাভ নেই, আমি ইমপ্রেস হব না। মেঘলা কেন যাবে না সেটা বল। কোথাকার কে উড়ে এসে জুড়ে বসেছে, তাকে শপিং করে দিতে পারবি আর মেঘলাকে পারবি না? তখন রাফি বলল, শপিং করে দিব না বলছি নাকি, ওর কি লাগবে বলে দিক, নিয়ে আসবো, যাওয়ার দরকার কি? তখন মেঘলা বলল, চুপ থাক, আমাকে মানা করার তুই কে? আমি যাব, 100 বার যাব, 100 বারই যাব, 1000 বারও যাব। তখন রাফি বলল, না, যাবি না। আর গিয়েই বা কি হবে, তুই বল তোর কি লাগবে, আমি সব এনে দিব। তখন মেঘলা বলল, হা, তুই আর তোর পছন্দ, ও মাই গড।
তখন রাফি বলল, কি আমার পছন্দ খারাপ? তখন মেঘলা বলল, জঘন্য, খারাপ বললেও কম হবে। তখন রাফি বলল, ঠিক বলছিস, তা না হলে তোর মতো মেয়েকে বিয়ে করি? তখন মেঘলা বলল, ফালতু কোথাকার, আমার যে কিউট মেয়ে পৃথিবীতে আছে নাকি? তখন নাবিল বলল, হয়েছে হয়েছে, ঝগড়া পরে করলেও হবে, এখন চল তো। তখন রাফি বলল, যা যা, রেডি হয়ে আয়। তখন মেঘলা বলল, আমাকে কি বোকা পেয়েছিস? আমি রেডি হতে যাব আর তুই আমাকে রেখেই চলে যাবে? আমি সব বুঝি, চল চল। আমি এভাবে আসলে কি জানি, আমি এভাবেই আসলে কি জানি যে সুন্দর, কি জানি যাকে সুন্দর লাগে তাকে আলাদা করে সাজতে হয় না, যে এমনি সুন্দরী আর আমি এমনিতেই বেস্ট কিউট গার্ল এভার, আমি এভাবেই যাব। তখন নাবিল বলল, সেই ভালো, চল চল। রাফি আর কিছু না বলে হন হন করে চলে গেল। নেহা, মিলি, মেঘলা, নাবিলও পিছন পিছন যাচ্ছে, কিন্তু সামিয়া এখনো নাবিলের দিকেই তাকিয়ে আছে। নাবিল পিছন ফিরে বলল, আপনি কি যাবেন নাকি থাকবেন? নাবিলের কথায় সামিয়া বাস্তবে ফিরলো। সামিয়া বলল, হ্যাঁ এই তো যাচ্ছি বলে এগিয়ে এগিয়ে এলো। সামিয়ার কাছে আসতেই নাবিল সামিয়ার একদম কাছে গেল। সামিয়ার হার্টবিট মুহূর্তেই বেড়ে গেল। অনেক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছে, অদ্ভুত এক ভালো লাগা সে চোখ বন্ধ করে নিল। নাবিল নিচু হয়ে সামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে ভালো দেখ, আমাকে ভালো দেখতে আমি সেটা জানি, হ্যাংলার মতো তাকিয়ে থাকার কিছুই নেই। কথাটা শুনে সামিয়ার মাথায় আগুন জ্বলে গেল, একটু লজ্জাও পেল, সাথে সাথে নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথেই নাবিল হা করে হাসতে শুরু করলো। তখন সামিয়া এসে নাবিলকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল, এসে একদম নাবিলের সাথে মিশে দাঁড়ালো। তারপর নাবিলের থুতনি ধরে বলল, আমি আপনাকে নয়, রাফির ড্রেস দেখছিলাম, কত ভালো রুচি ওনার, আপনার মতো পার্সনের এত ভালো রুচি হতেই পারে না, সেটাই চিন্তা করছিলাম বলে মুচকি এসে চলে গেল। তখন নাবিল বলল, কি হলো এটা? ওকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। ইন্টারেস্টিং, মেয়ের বুদ্ধি আছে মানতে হবে, ভাঙবে তবু মচকাবে না। নাবিল গিয়ে দেখলো সবাই দাঁড়িয়ে আছে। নাবিল বলল, কিরে সবাই দাঁড়িয়ে আছিস কেন? এমনিতেই দেরি হয়ে গিয়েছে, ওরা কখন থেকে ওয়েট করছে, চল। তখন নেহা বলল, ভাইয়া বললো রাস্তায় দাঁড়াতে, ও গ্রেজ থেকে গাড়ি আনতে গিয়েছে। বলতে বলতে রাফি গাড়ি নিয়ে আসলো। নেহা, মিলি, সামিয়া গিয়ে গাড়িতে উঠলো। গাড়িতে আর 2টি সিট আছে, কিন্তু ওরা 3জন, রাফি, মেঘলা, নাবিল বলল, এবার কি হবে? একজন কিভাবে যাবে? তখন রাফি বলল, এই জন্যই বলছিলাম মেঘলার যাওয়ার দরকার নেই, ও বাসায় চলে যাক। নাবিল বলল, না না না, তা কি করে হয়? রাফি আর নাবিল কথা বলছে, এরই মধ্যে বাইকে করে একটা ছেলে আসলো, এসে নাবিলদের পাশে দাঁড়িয়ে থামলো। তখন বাইকের ছেলেটি বলল, ভাই আমাকে একটু হেল্প করবেন? রাফি আর নাবিল কথা বলছে, তাই মেঘলা উত্তর দিল। মেঘলা বলল, জি বলুন, কিভাবে হেল্প করতে পারি? ছেলেটি বলল, নাবিলদের বাসা কোনটা আপনি কি জানেন? মেঘলা অবাক হলো, সাথে নাবিল আর রাফিও। নাবিল এগিয়ে এসে বলল, নাবিলের বাসা দিয়ে আপনার কি কাজ? তখন ছেলেটি কিছু বলতে যাবে, তার আগে নেহা গাড়ি থেকে নেমে এসে বলল, আরে আসিফ ভাইয়া, আপনি এখানে? তখন আসিফ বলল, থ্যাঙ্কস গড, অবশেষে তোমার দেখা পেলাম। জানো আমরা কতক্ষণ ধরে তোমাদের জন্য ওয়েট করছি, তোমাদের যাওয়ার নামই নেই, তার উপর তোমার ফোনটা অফ, তাই অভি আমাকে পাঠালো তোমরা যাবে কিনা জানতে। তখন নেহা বলল, সরি ভাইয়া, আমার ফোন চার্জ নেই আর আমরা এখনই যেতাম। যাই হোক, আসুন পরিচয় করিয়ে দেই, আমার ভাই নাবিল, রাফি, আর ও আমার বোন মেঘলা, আর ইনি আসিফ অবির বেস্ট ফ্রেন্ড। নাবিল আর রাফি আসিফের সাথে হ্যান্ডশেক করলো। তখন নাবিল বলল, ওহ, আগে বলবেন না, আসুন বাসায় যাই। তখন আসিফ বলল, আরে না না, অভি আর ওর ভাই বোনরা আপনাদের জন্য ওয়েট করছে, চলুন যাই। তখন নাবিল বলল, আসলে একটি প্রবলেম হয়েছে, তাই আমরা এখন বের হতে পারছি না। তখন আসিফ বলল, কি প্রবলেম? তখন নাবিল বলল, আসলে নাবিল কথা শেষ করার আগে মেঘলা চেঁচিয়ে উঠলো। মেঘলা বলল, কোনো প্রবলেম না, প্রবলেম মিটে গিয়েছে। তখন রাফি বলল, গুড, এই তো লক্ষ্মী মেয়ে, যাও বাসায় যাও, আমরা তাহলে যেতে পারি। তখন মেঘলা বলল, আসিফ ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার কাছ থেকে একটু লিফট নিতে পারি? আসলে আমাদের গাড়ির সিট নেই, তাই যেতে পারছিলাম না। তখন আসিফ বলল, হ্যাঁ শিওর, কেন নয়, চলুন না। মেঘলার কথায় রাফি তেলে বেগুনে জ্বলে উঠলো। রাফি বলল, তুই বাইকে যাবি মানে কি? মেঘলা বলল, আমাকে নিয়েই তো প্রবলেম, তাই না? এখন আমি নিজের ব্যবস্থা নিজেই করছি, তাই তুই আর একটা কথাও বলবি না। বলে মেঘলা গিয়ে আসিফের বাইকে উঠে পড়লো। মেঘলা বলল, চলুন ভাইয়া। রাফি কিছু বলার আগে আসিফ মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। রাফি বলল, একটা অপরিচিত ছেলের সাথে মেঘলা চলে গেল, তুই কিছুই বললি না? ওনার সাথে যাওয়ার
ওনার সাথে যাওয়ার হলে তুই বা আমি যেতাম। তখন নেহা বলল অপরিচিত কোথায়, আমি তো আসিফ ভাইয়াকে চিনি, চল আমরাও যাই। তখন নাবিল বলল ঠিক তাই তো বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, কথা না বেরিয়ে চল আমরা যাই। রাফি রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। রাফি শপিং মলে যাওয়ার পর অভি, নেহার হবু বর এবং তার ভাই বোনদের সাথে দেখা হলো। নেহা সবার সাথে অভির পরিচয় করিয়ে দিল। সবার সাথে হেসে হেসে কথা বললেও রাফির দু চোখ শুধু মেঘলাকে খুঁজছে। আশেপাশে মেঘলাকে না দেখে রাফি অস্থির হয়ে উঠলো। সে যখন জিজ্ঞাসা করতে যাবে তার আগেই অভি বলে উঠলো, নেহা আসিফ কোথায়? তোমাদের দেরি হচ্ছে বলে ওকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমাদের সাথে দেখা হয়নি। তখন রাফি বলল আমি এখনই সেটাই বলতে চাইছিলাম, আপনার বন্ধু এখনো আসেনি। এখন নেহা বলল আসিফ ভাইয়ের তো এতক্ষণে চলে আসার কথা ছিল, ওনার সাথে আমার বোনও এসেছিল। রাফি বলল ওনার নাম্বারটা দিন তো ভাই, একটা কল দিয়ে জিজ্ঞাসা করি। তখন অভি বলল আমি নিজেই কল দিচ্ছি ভাইয়া, ওয়েট বলে অভি আসিফকে কল দিল। তোরা কোথায় আসিফ, আমরা তো ওয়েট করছি। তখন আসিফ বলল তোরা ওয়েট করছিস মানে কি, আমরা তো 20 মিনিট ধরে অপেক্ষা করছি। তখন অভি বলল কোথায় তুই? তখন আসিফ বলল মলের ভিতরে। অভি বলল ও আচ্ছা আমরা আসছি। অভি নেহাকে বলল আসিফ অনেক আগেই পৌঁছে গিয়েছে, ভিতরে অপেক্ষা করতে, চলো যাই। সবাই ভিতরে গিয়ে দেখলো মেঘলা আর আসিফ দাঁড়িয়ে আছে। মেঘলা আসিফের সাথে হেসে হেসে কথা বলছে আর আইসক্রিম খাচ্ছে। দেখে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। সে সরাসরি গিয়ে কোনো কথা না বলে মেঘলার হাতের আইসক্রিমটা ফেলে দিল। রাফির কর্মে সবাই অবাক হলো। রাফি বলল কি খাচ্ছিস সেটা? মেঘলা অবাক হয়ে বলল কেন আইসক্রিম? তখন রাফি বলল তুই কি বাচ্চা নাকি যে আইসক্রিম খেতে হবে? তখন মেঘলা বলল আজব, তাই বলে তুই আইসক্রিমটা ফেলে দিবি? বাচ্চারাই শুধু আইসক্রিম খায়। তখন রাফি বলল তোর মতো গায়ে পড়া মেয়ে আমি জীবনও দেখিনি, অপরিচিত একজনকেও ছাড় দিলি না, এসে আইসক্রিম কিনিয়ে নিলি। তখন মেঘলা বলল এই উল্টাপাল্টা কথা বলবি না। রাফি কিছু বলতে যাবে তার আগেই নাবিল এসে রাফিকে বাধা দিয়ে বুঝিয়ে দিল এটা পাবলিক প্লেস, তাই রাফি আর বাড়াবাড়ি করলো না। নাবিল বলল সবাই চলো ভিতরে যাওয়া যাক। নেহা কি নিবি তাড়াতাড়ি নিয়ে নে, লেট হলে মা চিন্তা করবে বলে নাবিল বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। সবাই মিলে শপিং করতে শুরু করছে। মেঘলাকে রাফি অপমান করায় তার মন খারাপ লেগেছে, তাই চুপচাপ বসে আছে। নেহা সেটা বুঝতে পেরে নেহা বলল মেঘলা কি নিবি? তখন মেঘলা বলল কিছু না আপু, তুমি নাও। নেহা বলল আমরা 4 জন সেম শাড়ি নেই, কি বলিস? সামিয়া বলল সেই ভালো, মেঘলা দেখো কোন কালারটা ভালো লাগে। নেহা বলল কিরে মেঘলা দেখ না। নেহাকে খুশি করতে মেঘলা উল্টে পাল্টে শাড়ি দেখে একটা গোলাপি শাড়ি নিয়ে বলল এটা কেমন? এটা নেই। এর মধ্যে রাফি এসে মেঘলার হাতের শাড়িটা নিয়ে বলল। রাফি বলল তোরা কি স্কুলের ইউনিফর্ম কিনতে এসেছিস যে এক রকমের শাড়ি কিনবি? অভি বেচারা বউ দেখতে এসে তো কনফিউজ হয়ে যাবে, যত সব ফালতু চিন্তা ভাবনা। এই নেহা তুই অভি আর ওর ভাই বোনদের সাথে যা, তো ওদের যা যা ভালো লাগে সেটা নেওয়ার চেষ্টা কর। আর মিলি সামিয়া তোমরা নিজেদের পছন্দ মতো কিছু নাও, মেঘলার পছন্দে নিতে হবে কেন? মিলি তোর শাড়ি পরার বয়স হয়নি, আর গোলাপি শাড়িতে সামিয়াকে একদম মানাবে না। সামিয়া তুমি গ্রিন কালারের শাড়ি নিয়ে নাও, ভালো মানাবে। সো যে যার নিজের পছন্দ মতো শপিং করো। রাফির কথা শুনে মেঘলার রাগ হলেও নিজেকে সামলে নিয়ে বলল, মেঘলা বলল বেশ তো, যার যা ইচ্ছা নিক, আমি এটা নিব, আমার এটা ভালো লেগেছে। তখন রাফি বলল না তুই শাড়ি নিবি না। এবার মেঘলা উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠলো। তখন মেঘলা বলল তোর সমস্যাটা কি? হ্যাঁ, সবাই নিজের পছন্দের মতো নিতে পারলে আমি নিব না কেন? তখন রাফি বলল আমি মানা করছি তাই। তখন মেঘলা বলল তুই মানা করার কে, আমি এই শাড়িটাই নিব। তখন রাফি বলল টাকা কে দিবে? আমি একটা পয়সাও দিব না। তখন মেঘলা বলল তোর কাছে কে চেয়েছে? আমার বিল নাবিল ভাইয়া দিবে। মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল কি দিবি না? তখন নাবিল বলল হ্যাঁ কেন দিব না, একটা শাড়ি নিবি, এটা আবার বলার কি আছে? তখন মেঘলা বলল শুনেছিস, দে এবার শাড়িটা দে। রাফি নাবিলের কাছে গিয়ে নাবিলের দিকে তাকিয়ে সবাই মিলে জোরাজুরি করছে, তাই তোকে এখানে এনেছি। এখন যদি নাবিল বা নেহা কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে আমি জাস্ট চলে যাব, এই বিয়েতে থাকবো না, বাকিটা তোদের ইচ্ছা বলে নাবিলের হাতে শাড়িটা দিয়ে দূরে গিয়ে বসলো। নাবিল রাফির দিকে তাকিয়ে আছে। মেঘলা বলল ওর কথা ছাড় তো, দে শাড়িটা দে, ট্রায়াল দিয়ে দেখি। নাবিল বলল না মানে মেঘলা বলছিলাম কি রাফিকে তো তুই চিনিস, এখন যদি শাড়িটা তোকে দেই। তখন মেঘলা বলল তার মানে তুই শাড়ি দিবি না? তখন নাবিল বলল 1 মিনিট মেঘলা,
আমি এখনই আসছি বলে নাবিল রাফির কাছে গিয়ে বলল, কি সমস্যা রাফি, একটা শাড়ি তো এত জেদ করছিস কেন? তখন রাফি বলল, শাড়ি ছাড়া কি কোনো ড্রেস নেই, সেসব কিনে দে, শাড়িটা কিনতে পারবে না এটাই শেষ কথা। তখন নাবিল বলল, থ্যাঙ্কস, এই মেঘলা তুই অন্য কিছু নে, শাড়ি নিতে হবে না এমন তো কোনো কথা নেই তাই না? তখন মেঘলা বলল, নিতে হলে আমি শাড়িটাই নিব, না হলে দরকার নেই। এসব দেখে অবি আসিফ দুজনেই অবাক। এখন অবি বলল, আচ্ছা ভাবি তোমার ভাইটা এমন কেন, মেয়েটা আইসক্রিমটা খেতে চাচ্ছিল, খেতে দিন না, এখন শাড়িটাও কিনতে দিচ্ছে না, এত সামান্য একটা বিষয় নিয়ে ওরা এত সিরিয়াস কেন হচ্ছে, আর তুমি বা কিছু বলছো না কেন? তখন নেহা বলল, আসলে রাফি ভাইয়া একটু অন্যরকম, ও মেঘলাকে নিজের সম্পত্তি মনে করে, সব সময় ভাবে ও মেঘলাকে যা বলবে মেঘলা সেটাই করবে। আসিফ বলল, এটা কেমন কথা ভাবি, মেয়েটা এত করে চাইছে, উনি শাড়িটা দিচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার তো ইচ্ছা করছে আমি নিজেই কিনে দেই। তখন নেহা বলল, এই কাজ করতে যেও না ভাই, এটা করলে ভাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এমনকি গায়েও হাত তুলতে পারে, আসলে ও মেঘলাকে অনেক ভালোবাসে। তখন আসিফ বলল, কি বললে তুমি, ভালোবাসে? লাইক সিরিয়াসলি এটাকে ভালোবাসা বলে? নেহা বলল, ওদের ভালোবাসাটাই এমন, একজন আরেকজনের পিছনে লেগে থাকে সব সময়। তখন আসিফ বলল, ভালোবাসা না ছাই, এটা রীতিমতো মেয়েটাকে হ্যারাস করা হচ্ছে, বুঝছো, আর কিছু না। তখন নেহা বলল, থাক বাবা, ওদেরটা ওদের বুঝতে দাও, আমরা এসব নিয়ে আর কথা না বলি, ভাইয়া শুনলে রাগ করবে। মেঘলা অনেক বলার পরও নাবিল শাড়িটা দিল না, তাই মেঘলা মন খারাপ করে বসে পড়লো। রাফি নিজের আর নাবিলের জন্য শপিং করায় ব্যস্ত, মেঘলার দিকে তাকানোর সময় নেই, বাকি সবাইও শপিং করতে ব্যস্ত। আসিফ রাফির কাছে গেল। আসিফ বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। তখন রাফি বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো না। আর কিসের আপনি করছো, তুমি অবির ফ্রেন্ড মানে তো আমাদেরও ফ্রেন্ড, আর আমরা সমবয়সী হব। তখন আসিফ বলল, আমি তো ভাবতেই পারছি না তুমি এত ফ্রেন্ডলি। তখন রাফি বলল, কেন, আমাকে দেখে কি বাজে লোক মনে হয় নাকি? তখন আসিফ বলল, না ঠিক তা নয়, আসলে মেয়েটা এত করে শাড়িটা চাইলো, দিলা না তো তাই আর কি। তখন রাফি বলল, ও। তখন হাসিফ বলল, যদি খুব অসুবিধা না হয় শাড়িটা কিনে দিলে হয় না, তোমার যদি আপত্তি না থাকে আমি পেমেন্ট করতে রাজি আছি। তখন রাফি বলল, তোমার কি মনে হয় আমার টাকা নেই? তখন আসিফ বলল, আমাকে ভুল বোঝো না প্লিজ, আমার খারাপ কোনো ইন্টেনশন নেই, আমি জানি ও তোমার প্রেমিকা, আসলে মেয়েটা কাঁদছে তো তাই বলছিলাম আর কি। তখন রাফি বলল, ও কাঁদছে? তখন হাসিফ বলল, রাফি তাকিয়ে দেখলো মেঘলা এক কোনায় বসে বসে কাঁদছে। দেখা মাত্রই রাফি মেঘলার কাছে ছুটে গেল, সাথে নাবিল আর আসিফও গেল। রাফি মেঘলার সামনে দাঁড়িয়ে মেঘলাকে নাম ধরে রাখতেই মেঘলা মুখ তুলে তাকালো। মেঘলার সারা মুখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দেখে রাফির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে মেঘলাকে জড়িয়ে ধরলো। রাফি জড়িয়ে ধরতে মেঘলার কান্না বেড়ে গেল। রাফি কিছু না বলে মেঘলার মাথায় হাত বুলাতে শুরু করলো, কিন্তু হঠাৎ মেঘলা রাফির কাঁধে মুখ গুজে নিজের সমস্ত জোর দিয়ে কামড় বসিয়ে দিল। রাফি প্রথমে চমকে উঠলেও সাথে সাথেই আবার শান্ত হয়ে মেঘলাকে আলতো করে জড়িয়ে ধরলো। মেঘলা তখনও কামড়ে ধরে আছে রাফিকে। আসিফ বলল, কি করছো মেঘলা, ছাড়ো, ওর লাগছে তো, তুমি কেঁদো না প্লিজ, রাফি তোমাকে শাড়ি কিনে দিবে, ছেড়ে দাও প্লিজ বলে আসিফ এগিয়ে যেতে চাইলো। তখন রাফি হাত দিয়ে আসিফকে নিষেধ করলো। রাফি বলল, বাধা দিও না, ও শাড়ির জন্য কাঁদছে না, ওর শরীর খারাপ লাগছে তাই কাঁদছে, জোরে বাইট করলে ব্যথা কমে মনে হয়, সেই জন্যই বাইট করছে তাই না মেঘলা রাফিকে ছেড়ে দিয়ে মাথা নাড়লো। রাফি বলল, আগেই বলছিলাম এত ভিড়ে আসতে হবে না, আমার কথা শুনলে না, এসেছিসই আবার বাইকে, তুই আমার কথা কেন শুনিস না বলতো, তোর ঠান্ডায় সমস্যা আছে যেন, আইসক্রিম কেন খেলি, এখন কষ্ট কে পাচ্ছে, আমি নাকি তুই, কেন এত জেদ দেখাস? মেঘলা কিছু বলছে না, শুধু কাঁদছে। রাফি বলল, কোথায় কষ্ট হচ্ছে? পেটে? কাঁদিস না প্লিজ, একটু সহ্য কর, ঠিক হয়ে যাবে। তখন নাবিল বলল, রাফি এনিথিং সিরিয়াস? তেমন হলে হাসপাতালে নিয়ে যাই। তখন রাফি বলল, না লাগবে না, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, তুই পার্কিংয়ে এরিয়া থেকে গাড়িটা নিয়ে আয়, সামিয়া মেঘলাকে একটু নিয়ে যাও তো। সামিয়া এসে মেঘলাকে ধরলো। মেঘলা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, তাই সে রাফির শার্ট আঁকড়ে ধরে কিছু বলার চেষ্টা করলো। রাফি মেঘলার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, কষ্ট হচ্ছে বলতে হবে না, আমি বুঝেছি,
তোকে ওদের সাথে পাঠাবো না, আমি যাব, তুই গাড়িতে যা, আমি আসছি। এবার মেঘলা আর আপত্তি না করে সামিয়া আর নাবিলের সাথে চলে গেল। মেঘলা চলে যেতে রাফি কেঁদে দিল। নেহা, মিলি, অভি, আসিফ সবাই অবাক হলো। আসিফ এসে রাফির কাঁধে হাত রাখলো। রাফি চোখ মুছে হাসির ভান করে বলল, আসলে তোমাদের বলা হয়নি, মেঘলা আমার প্রেমিকা নয়, আমার ওয়াইফ, আর ও প্রেগনেন্ট। তখন নেহা বলল, কি বলছিস ভাইয়া, আমাদের বললি না কেন? তখন রাফি বলল, মেঘলা নিজেও এখনো জানে না। রাফি হাসিবকে উদ্দেশ্য করে বলল, তুমি তখন নেহাকে যা যা বলছো আমি সব শুনছি। আসলে মেঘলা অন্য সবার মতো স্বাভাবিক প্রেগনেন্ট নয়, বাচ্চার পজিশন ঠিক নেই, তাই একটুতেই এমন ব্যথা হয়, তাই আমি ওকে আনতে চাইনি। আর ও শাড়ি পরতে পারে না, কখন উল্টে পড়ে যাবে তা তাই জন্য শাড়ি কিনে দেয়নি। বাকি রইল আইসক্রিম। ছোটবেলায় ও একবার পানিতে পড়ে গিয়েছিল, তখন থেকেই ওর ঠান্ডায় সমস্যা আছে, ঠান্ডা জাতীয় কোনো কিছু খেলেই সমস্যা হয়। আইসক্রিমটা ফেলে দিয়েছিলাম। আশা করি সব উত্তর পেয়ে গিয়েছো। তখন আসিফ বলল, সব বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন? রাফি আরো একবার চোখ মুছে বলল, আরে কাঁদছি কোথায়, চোখে কি যেন একটা ঢুকেছিল। রাফির প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, মিলি, নেহা তো তোরা শপিং করে, আর নাবিলকে পাঠিয়ে দিব, ও এসে তোদের নিয়ে যাবে, ঠিক আছে? ও আরেকটা কথা, মেঘলা যে প্রেগনেন্ট, এটা কাউকে বলিস না, মেঘলাকেও না। তখন মিলি বলল, কিন্তু কেন? তখন রাফি বলল, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, তাই সময় হলে আমি জানাবো, তোরা বলিস না। বলেই রাফি চলে গেল। তখন আসিফ বলল, একটু আগে ভেবেছিলাম রাফি একজন হার্টলেস পারসন আর মেঘলা একজন হতবাগী, কিন্তু এক মুহূর্তে সব ধারণা পাল্টে গেল। দেখেই বোঝা যাচ্ছে কত ভালোবাসে। মেঘলা মুখ ফুটে বলতে হলো না যে ওর শরীর খারাপ লাগছে, রাফি দেখেই বুঝে ফেললো। আমি তো ভেবেছিলাম শাড়ির জন্য কাঁদছে, তারপর এত জোরে বাইট করলো, তাও কোনো রিয়াকশন নেই, যেন ব্যথাই পায়নি। তখন নেহা বলছিলাম না ওদের ভালোবাসাটাই এমন, মেঘলার কষ্ট হচ্ছে জন্যই ভাইয়া কাঁদলো, কিন্তু আমাদের বুঝতে দিল না, এমনকি মেঘলাকেও বুঝতে দিল না। আসিফ বলল, দুজনেরই অদ্ভুত ভালোবাসা। রাফি যখন মেঘলার সাথে খারাপ ব্যবহার করছিল, নাবিল তখন মেঘলাকে সাপোর্ট করছিল, তাও মেঘলা নাবিলের সাথে যেতে রাজি না, রাফিকেই ধরে রেখেছিল। তখন নেহা বলল, রাখবেই বা না কেন, মেঘলা তো ভালো করেই জানে ওকে সবাই ছেড়ে চলে গেল, রাফি কখনোই যাবে না। তখন মেঘলা বলল, সবই ঠিক আছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা, ভাইয়া নিজেই মেঘলাকে মারে, কষ্ট দেয়, মেঘলা কাঁদে, কিন্তু কোনোদিনও ভাইয়া ওর জন্য কাঁদেনি, আজ হঠাৎ কাঁদলো কেন? আচ্ছা, ভাইয়া কি আমাদের কাছ থেকে কিছু লুকাতে চাইছে? তা না হলে মেঘলা যে প্রেগনেন্ট সেটা কাউকে জানালো না কেন? অন্যদিকে রাফি বলল, একদম রুমের বাইরে যাবি না, চুপচাপ শুয়ে থাকবি, তা না হলে এখনই ওই বাসায় নিয়ে চলে যাব। মেঘলা কিছু বলল না, বিছানায় গা এলিয়ে দিয়ে রাফির দিকে তাকালো। রাফি বলল, ব্যথা কি একটু কমছে? মেঘলা হেসে বলল, অনেকটাই, এখন আর ব্যথা করছে না। রাফি বলল, তুই শুয়ে থাক, আমি তোর জন্য একটু স্যুপ নিয়ে আসি। বলে রাফি উঠতে চাইলো, তখন মেঘলা রাফির হাত ধরে বলল, আমার পাশে একটু বস না। রাফি মেঘলার হাত ধরে রেখেই পাশে বসে বলল, কিছু বলবি? তখন মেঘলা বলল, একটা সত্যি কথা বলবি? তখন রাফি বলল, আমি মিথ্যা বলি না মেঘলা। তখন মেঘলা বলল, আমি জানি তুই মিথ্যা বলিস না, কিন্তু তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস ভাইয়া, আমার কি হয়েছে সত্যিটা বল না প্লিজ। তখন রাফি বলল, কই তেমন কিছু হয়নি তো। তখন মেঘলা বলল, তুই মিথ্যা বলছিস, সারাক্ষণ মাথা ঝিমঝিম করে, বমি ভাব, পেটে ব্যথা, এগুলো স্বাভাবিক হতেই পারে না। তখন রাফি বলল, উফ মেঘলা, জ্বালাস না তো, বলছি তো কিছু হয়নি, ছাড়, আমি স্যুপটা নিয়ে আসি বলে রাফি চলে গেল। তখন মেঘলা বলল, আমার কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে, অনেক তো ট্রাই করলাম, তবুও তুই যেহেতু বললি না, এবার আমি নিজেই জেনে নিব। পরের দিন সকাল থেকে বাড়িতে সাজ বর নেহাকে দেখতে আসবে, শুধু যে দেখতে আসবে তাই নয়, বিয়ের দিন তারিখও ঠিক হবে, তাই বাসায় টুকটাক মেহমান আসতে শুরু করছে। সবার সব কিছু ঠিক থাকলেও মেঘলার কিছু ঠিক নেই। সকাল থেকে রাফি তাকে দরজা বন্ধ করে রেখেছে। রাফি কাজের ফাঁকে ফাঁকে মেঘলাকে দেখতে আসে, কিন্তু মেঘলার রুম থেকে বের হওয়া বারণ। রাফি কড়াকড়িভাবে বলে দিয়েছে, মেঘলা যদি কথা না শুনে তাহলে মেঘলাকে নিয়ে ও বাসায় চলে যাবে। মেঘলা রুমে বসে বসে জানালা দিয়ে দেখছে, সবাই মজা করছে, তারও ইচ্ছা করছে বাইরে যেতে। তার চেয়েও বড় কথা, মেঘলা প্ল্যান করছে রাফি যখন কাজে ব্যস্ত থাকবে, সেই ফাঁকে সে ডাক্তারের কাছে গিয়ে জেনে আসবে তার কি হয়েছে, কিন্তু রাফি ওকে আটকে রেখেছে। তাই মেঘলা বসে বসে প্ল্যান করছে কিভাবে বাইরে যাওয়া যায়। তখনই হন্তদন্ত হয়ে রাফি ঘরে ঢুকলো।
এসে বিছানায় শুয়ে পড়লো। দেখেই বোঝা যাচ্ছে অনেক কাজ করে এসেছে, তাতে মেঘলার কি। সে মুখ মুখ ভার করে রাফির দিকে তাকালো। রাফি বলল, কিরে মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? তখন মেঘলা বলল, তো কি করব, হাসবো? শোন, এর চেয়ে আমাকে জেলখানায় পাঠিয়ে দে, সেটাই ভালো হবে। সেখানে অন্তত দেখতে হবে না সবাই আনন্দ করছে আর আমি বসে বসে দিনের আলোতে তারা গুনছি। তখন রাফি বলল, তোকে বের হতে দিলেই তো অঘটন ঘটাবি। তখন মেঘলা বলল, অঘটন মানে কি বলতে চাইছিস? তখন রাফি বলল, চাইছি না, বলছি অঘটনা ঘটানো তো তোর জন্মগত অভ্যাস। তখন মেঘলা বলল, একদম না, একটু যাই না প্লিজ। তখন রাফি বলল, একটুর কথা বলে গিয়ে তো নাচানাচি শুরু করে দিবি। তখন মেঘলা বলল, কিছু করবো না, শুধু নেহা আপুর রুমে বসে থাকবো, প্রমিস। তখন রাফি বলল, ঠিক তো? মেঘলা বলল, রাফি বলল, ঠিক আছে, ড্রেসটা বদলে নে, আমি তোকে নেহার ঘরে রেখে আসছি। তখন মেঘলা বলল, থ্যাংক ইউ কিউটের ডিব্বা একটা। তখন রাফি বলল, আদর করতে সময় লাগে না, বকা দিতেও লাগে না, কার্টুন একটা। তখন মেঘলা বলল, ঠিক বলছিস, ফিউচারে আমাদের নিয়ে টম অ্যান্ড জেরির আপডেট ভার্সন হবে, যার নাম হবে মেঘলা অ্যান্ড রাফি। আমি ফেমাস হয়ে যাব, কি ভালো হবে তাই না? আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু জেরি হব আর তুই মাথা মোটা টম। তখন রাফি বলল, পারিস বক করতে, বললাম ড্রেস চেঞ্জ করতে আর তুই কার্টুন বানাতে বসে পড়লি। তখন মেঘলা বলল, যা বাবা, ভুলেই তো গিয়েছিলাম, তুই থাক, আমি ওয়াশরুমে যাব আর আসবো। মেঘলা আলমারি থেকে একটা হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ বের করে নিল। রাফি বলল, এটা কি নিয়েছিস? এটা রাখ, টি শার্ট নে। তখন মেঘলা বলল, কি যে বলিস না তুই, আমি বাড়ির বউ না, টি শার্ট পরলে লোকে কি বলবে? আর তোর বউকে দেখে সবাই যদি প্রশংসা না করে তাহলে তোর মান সম্মান থাকবে নাকি? তখন রাফি বলল, আজ হঠাৎ এত মিষ্টি কথা বলছিস, ব্যাপার কি বলতো? আবার কোনো প্ল্যান করছিস তাই না? তখন মেঘলা বলল, দেখছিস, তুই আসলে ভালো কথার মানুষই না। তখন রাফি বলল, আসলে ভূতের মুখে রাম রাম মানায় না, সে যাই হোক, এই জামাটা রাখ আর আমি যা বললাম তাই পর। এই প্লাজো আর এত বড় ওড়না পরে উল্টে পড়ে গিয়ে আর আমার সম্মান আর বাড়াতে হবে না, বুঝছিস? তখন মেঘলা বলল, এটা পড়লে সবাই কত প্রশংসা করতো। তখন রাফি বলল, কেউ প্রশংসা করলেও বউটা আমার, না করলেও বউটা আমারই, আর আমার বউ তোর মতো না, সে যাই পরে তাতেই ভালো লাগে বলে মেঘলার হাতে টি শার্ট ধরিয়ে দিল রাফি। মেঘলা বলল, ফালতু রুচি। রাফি বলল, কি বললে? মেঘলা মুখ ভেঙচি কেটে চলে গেল। কিছুক্ষণ পর রাফি বলল, কিরে, ওয়াশরুমে অঘটন ঘটিয়েছিস? ভিতর থেকে মেঘলা উত্তর দিল। মেঘলা বলল, তুই কি একটু ভদ্রতা শিখিসনি? এত জ্বালাচ্ছস কেন? তখন রাফি বলল, কে কাকে জ্বালাচ্ছে বললি? তুই আমাকে জ্বালাতে জীবনটা ভাজা ভাজা করে ফেলছিস, বুঝছিস? স্কুল লাইফ, কলেজ লাইফ, সারাদিন পিছনে পড়ে থাকতে ভুলে গিয়েছিস কি পরিমাণ জেদেছিলি, মনে আছে? রাগ করে কথা বলতি না, মুখ ঘুরিয়ে রাখতি, তবুও শার্ট ধরে রাখতি না কেন? আমাকে ধরে না রাখলে আমি নাকি গিয়ে বন্ধুদের সাথে মজা করব, তাই ঝগড়া করার পরও তোর সাথে বসে থাকতে হবে, অথচ নিজেই ঝগড়ার সময় বলতি আমার সাথে মিশবি না, যা যা ভুল করার নিজেই করে সব আমার ঘাড়ে চাপিয়ে দিতি। কি ডেঞ্জারাস মেয়ে ভাবা যায়? তখন মেঘলা বলল, তুই বকবকটা বন্ধ করবি নাকি ড্রেস না পরেই বাইরে আসবো? তখন রাফি বলল, সত্যি আসবি? আয় না প্লিজ, দেখি তোকে কেমন দেখায়। মেঘলা দরজা খুলে। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করলাম, কিন্তু আজকে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিতাছি। এই যে স্ক্রিনে যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতেছো, এটা আমার টেলিগ্রাম চ্যানেল। এখন বর্তমানে 1600 মেম্বার আছে। যদি এই ভিডিওর থেকে তোমরা 400 মেম্বার মানে 2000 মেম্বার কমপ্লিট করে দিতে পারো, তাহলে কালকের পার্ট আমি 23 মিনিটের দিব। ইনফ্যাক্ট প্রত্যেকটা পার্ট 20 মিনিট প্লাস দিব। তো যদি আজকের ভিডিও থেকে 1 ডে কমপ্লিট করতে পারো, ঠিক আছে? তো এটা তোমাদের উপরে। যদি প্রত্যেকদিন 20 মিনিটের পার্ট পাইতে চাও, তাহলে তোমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই ফটাফট যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইব কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। মেঘলা দরজা খুলে বলল, অসভ্য ছেলে, জুতা খুলে মারা উচিত তোকে। তখন রাফি বলল, চুপ থাকতো একটু, এইটুকুখানি একটা মেয়ে, তার আবার ভাব দেখো। শোন, তোকে আবার দেখার কি আছে রে? দেখতে দেখতে তো বোর হয়ে গিয়েছি, বুঝেছিস? তখন মেঘলা বলল, মানে কি? তখন রাফি বলল, তোর শরীরে কয়টা তিল আছে, কোথায় কি দাগ আছে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, বুঝেছিস? তখন মেঘলা বলল, কি বলছিস? তখন রাফি বলল, তোর নাভির নিচে একটা তিল আছে, হাঁটুর বেশ উপরে একটা কাটা দাগ আছে, তাই না? তখন মেঘলা চোখ বড় বড় করে বলল, এসবের মানে কি? তুই আমার ঘুমের সুযোগ নিয়েছিস?
তখন রাফি বলল, আমার তো খেয়ে কাজ নেই তাই না, তোকে দেখতে সুযোগ নেব, তোকে আমি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অনেকবার দেখেছি বুঝছিস। তখন মেঘলা বলল, ছি 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 ছি, তুই এত খারাপ, লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখিস। তখন রাফি বলল, আবার বাজে কথা, তোর যেদিন জন্ম হয়েছিল দাদি তোকে আমার কোলে দিয়ে বলছিল তুই আমার বউ হবি, সেদিনও তুই উলঙ্গই ছিলি। তারপর থেকে মনি কতবার আমার সামনে তোকে গোসল করিয়েছে, ড্রেস চেঞ্জ করিয়েছে, তার তো হিসাবই নেই। তখন মেঘলা বলল, ও আচ্ছা তাই বল, ছোটবেলায় দেখেছিস, কিন্তু হাঁটুর উপর দাগ সেটা কি করে দেখলি? তখন রাফি বলল, ব্যথাটা আমি নিজেই দিয়েছিলাম তাই জানি, সেটাও তুই যখন 5 বছর ছিলি তখন। তখন মেঘলা বলল, তুই ছোটবেলা থেকে ভিলেন ছিলি? তখন রাফি বলল, তুই কি যাবি নাকি দরজা বন্ধ করে চলে যাব? তখন মেঘলা বলল, এই না না না, তুই কত কিউট ভাইয়া না, চলো চলো যাই। তখন রাফি নেহার ঘরে গিয়ে নেহাকে ডেকে বলল, রাফি বলল, নেহা মিলি মেঘলাকে রেখে যাচ্ছি, একটু দেখে রাখিস, উল্টাপাল্টা কাজ করলে আমাকে সাথে সাথে ডাকবি বুঝছিস। তখন মেঘলা বলল, আমি কিছু করব না বলছি না, যা তো এখান থেকে। তখন রাফি বলল, হুম হুম মনে যেন থাকে, বলে চলে গেল। মেঘলা বলল, আপু তোমাকে সাজিয়ে দেই, আসো। তখন নেহা বলল, না মেঘলা, তোর কিছু করতে হবে না, তুই এখানে বসে বসে দেখ, ঠিক আছে? এই তোমরা সবাই একটু সরে সরে বসো তো। মিলি বলল, হ্যাঁ ঠিক বলছিস আপু। মেঘলা তুই আয় তো আমার কাছে, একটু পায়েস খাবি, মা রান্না করছে, মুখে তুলে দেই। তখন মেঘলা বলল, ব্যাপারটা কি? আপুরা আজ হঠাৎ এত কেয়ারিং হয়ে গেল, ব্যাপারটা কি? ডাল মে কুছ কালা হ্যাঁ, দেখতে হচ্ছে ব্যাপারটা। মেঘলা বসেছিল, তখন সামিয়া এসে মেঘলার পাশে বসলো। সামিয়া বলল, মেঘলা তোমার সাথে কয়েকটা কথা ছিল। মেঘলা বিরক্ত নিয়ে বলল, বলে ফেলো। তখন সামিয়া বলল, চলো ব্যালকনিতে যাই, এখানে অনেক ভিড়। তখন মেঘলা বলল, যা বলার এখানেই বলো, আমি আপুর সাজ দেখছি। তখন সামিয়া বলল, একটু চলো না। মেঘলা একরাশ বিরক্ত নিয়ে গেল। সামিয়া বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। রাফিকে আমাকে এসব বলতে বলছিল, বাস্তবে রাফি ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন মেঘলা বলল, তাহলে মিথ্যা বলার কি দরকার ছিল? ও তোমাকে বলল আর তুমি রাজি হয়ে গেলে? তখন সামিয়া বলল, কারণ ছিল তাই হয়েছিলাম। তখন মেঘলা বলল, কি কারণ? তখন সামিয়া বলল সব বলবো জন্যই তোমাকে এখানে নিয়ে আসলাম। তখন মেঘলা বলল, তুমি বলার আগে আমি কারণটা জানি, তুমি স্কুল লাইফ থেকেই ভাইয়াকে পছন্দ করতে, তাই যখন তোমাকে বলল তুমি ওকে ফিরাতে পারোনি তাই না? তখন সামিয়া বলল, না মেঘলা তুমি ভুল জানো, আমি তোমার ভাইয়াকেই পছন্দ করি, এটা ঠিক, কিন্তু রাফিকে নয়, নাবিলকে। তখন মেঘলা বলল, কি বলছো তুমি? তখন সামিয়া বলল, হ্যাঁ এটাই সত্যি, আমি স্কুলে যা যা করতাম সবই নাবিলের জন্য, রাফির জন্য নয়, কিন্তু রাফি আর নাবিল সবসময় একসাথে থাকতো, তাই তুমি হয়তো ভেবেছিলে আমি রাফিকে পছন্দ করি। তখন মেঘলা বলল, তাহলে তোমাদের প্রেম হলো না কেন? ছোট মার তো তোমাকে খুব পছন্দ। তখন সামিয়া বলল, একতরফা ভালোবাসা যায়, কিন্তু সম্পর্ক গড়ে তোলা যায় না। আমি অনেকভাবে নাবিলকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু নাবিল বুঝেনি, সেদিন ও বুঝেনি, আজও না, আজ থেকে 5 বছর আগে যখন আমি ওকে প্রপোজ করছিলাম সেদিন সবার সামনে আমাকে অপমান করছিল নাবিল। তারপরে রাফি আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছিল, তাই আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম নাবিল হয়তো, কিন্তু সেসব কিছুই হলো না। মাঝখান থেকে আমি তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি, তাই আমি চলে যাব, নেহার বিয়েটা হয়ে গেলেই আমি চলে যাব। রাফি তোমাকে অনেক ভালোবাসে মেঘলা, ওকে নিয়ে শুধু শুধু চিন্তা করো না। এই সময় হাসি খুশি থাকতে হয়, কখনো মন খারাপ করবে না, ঠিক আছে? সামিয়ার কথা শেষ হতে না হতে মিলির গলা ভেসে আসলো। মিলি বলল, সামিয়া আপু এদিকে আসো না, আপুকে সাজিয়ে দাও। সামিয়া বলল, হ্যাঁ যাই। মেঘলা চলো ভিতরে যাই বলে সামিয়া চলে গেল। তখন মেঘলা বলল, সি সি সি, শুধু শুধু মেয়েটাকে কত খারাপ ভেবেছিলাম। আচ্ছা নাবিল ভাইয়া ওকে সেদিন অপমান কেন করছিল আমাকে জানতে হবে, কিন্তু তার আগে জানতে হবে এই সময় বলতে সামিয়া আপু কি বুঝালো, আর নেহা আপু মিলি আপুই বা আমার এত কেয়ারিং করছে কেন? তার মানে কি আমি যা সন্দেহ করছি সেটাই ঠিক? আমি মা হতে যাচ্ছি? যদি তাই হয় তাহলে রাফি আমার কাছ থেকে বিষয়টা লুকাচ্ছে কেন? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। দুপুর 2টা, নেহার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে, সবাই যে যার কাজে ব্যস্ত। নাবিল রাফি আপ্যায়ন ব্যস্ত, মিলি সামিয়া নেহাকে সাজাতে ব্যস্ত, রাফি আর নাবিলের মা রান্নার কাজে ব্যস্ত। এই ফাঁকে মেঘলা কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই নার্সিং হোমে পৌঁছে গেল। মেঘলা সেই নার্সিং হোমে গেল,
সেখানে সামিয়া 2 মাস আগে তাকে ভর্তি করছিল। মেঘলা জানে না সেদিন তাকে কোন ডাক্তার দেখছিল, তার শুধু মনে আছে রুম নাম্বার। তাই সেই রুম নাম্বারে গেল এবং রুমে সেই দিনের সেই নার্সই গাইস মনে নাই, তার শুধু মনে আছে রুম নাম্বার। তাই সেই রুম নাম্বারে গেল এবং রুমে সেদিনে সেই নার্সের সাথে মেঘলার দেখা হলো। মেঘলার সাথে সাথে নার্সকে জিজ্ঞাসা করলো তাকে সেদিন কোন ডাক্তার দেখছিল। আর তাকে মিসেস আহমেদের কথা বলল। মেঘলা একটু দেরি না করে মিসেস আহমেদের চেম্বারে গেল। মেঘলা বলল আসতে পারি? মিসেস আহমেদ বলল আরে মেঘলা তুমি এসো, ভিতরে আসো। মেঘলা বলল আপনি আমাকে চিনেন? তখন মিসেস আহমেদ বলল 2 মাস ধরে যার চিকিৎসা করছি তাকে চিনবো না? তোমার হাজব্যান্ড রাফির সাথে তো আমার নিয়মিত কথা হয়, আমি তোমার খোঁজ নেই, কিন্তু তুমি এখানে আসছো কেন? তোমার তো কাল শরীর খারাপ ছিল তাই না? তখন মেঘলা বলল আমার কি হয়েছে সেটা জানতে আমি আপনার কাছে এসেছি। প্রশ্নটা শুনে মিসেস আহমেদ কিছুটা বিব্রত হলেন, কথা ঘুরানোর জন্য বললেন তেমন কিছু না, একটু দুর্বলতা এই আর কি। তখন মেঘলা বলল মিথ্যা বলবেন না, আমি জানি আমার বড় কোনো অসুখ হয়েছে, তা না হলে 2 মাস ধরে আমার চিকিৎসা করতেন না। প্লিজ বলুন আন্টি আমার কি হয়েছে। মিসেস আহমেদ বলল কিন্তু মেঘলা রাফি বারবার করে আমাকে অনুরোধ করছে যেন তোমাকে এ ব্যাপারে কিছু না বলি। তখন মেঘলা বলল আমাকে না বললে আমি তো জানতে পারবো তাই না? আপনি না বললে আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাব, তখন নিশ্চয়ই জানতে পারবো। তার চেয়ে আপনিই বলুন আমার কি হয়েছে। আমার শরীর ভালো নেই আন্টি, আবার নতুন করে ডাক্তারের কাছে যাওয়া, চেক আপ করানো অনেক কষ্টের কাজ। আমার কি হয়েছে সেটা জানার অধিকার আমার আছে। প্লিজ আমি অনুরোধ করছি আমাকে বলে দিন। আমি প্রতিজ্ঞা করছি আমি যে আপনার কাছে এসেছিলাম সেটা আমি রাফিকে বলবো না। অনেক জোরাজোরি করার পর মিসেস আহমেদ বলতে রাজি হলেন। মিসেস আহমেদ বলতে শুরু করলো আসলে তুমি প্রেগনেন্ট মেঘলা, এটা যতটা খুশির খবর তোমার জন্য ঠিক ততটাই দুঃখের খবর, কারণ বাচ্চার পজিশন ঠিক নেই। বাচ্চাটা যে পজিশনে আছে তাতে যতদিন যাবে, মানে বাচ্চাটা যত বড় হবে তোমার শরীর ততই তুমি জটিলতা দেখা দিবে। তোমার শ্বাস নিতে কষ্ট হবে, ইনফ্যাক্ট যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কারণ বাচ্চাটা তোমার নারের সাথে জড়িয়ে আছে। বাচ্চাটা থাকলে তোমার লাইফ রিস্ক আছে। তাই অনেক ভেবেচিন্তে রাফি সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তোমার শরীর দুর্বল ছিল তাই সার্জারি করা সম্ভব হয়নি। 2 মাস পর আসার কথা ছিল। আগামী 14 তারিখে তোমার অ্যাবর্শন ডেট। রাফি তোমাকে না জানিয়ে সার্জারি করতে চায়, কারণ তার ধারণা তুমি যদি জানতে পারো তুমি মা হতে চলছো, তুমি কিছুতেই বাচ্চা নষ্ট করতে দিবে না। তাই রাফি তোমাকে জানাতে চায়নি, যদিও ব্যাপারটা তোমার জানা উচিত, কেননা বাচ্চাটা নষ্ট করতে তোমার একটা কিউট কেটে বাদ দিতে হবে। তাতে তোমার মা হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে। বলা যেতে পারে তুমি আর কোনোদিন মা হতে পারবে না। আর সেই কারণে রাফি তোমাকে ব্যাপারটা জানায়নি, কারণ তুমি কোনোভাবেই রাজি হবে না। কিন্তু রাফির কাছে তোমার বেঁচে থাকাটা বেশি জরুরি মনে হয়েছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। তখন মেঘলা বলল এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে আপনারা নিতে পারলেন? আমি কোনোদিন মা হতে পারবো না, এটা জেনেও আপনি একটা মেয়ে হয়ে আমাকে জানালেন না। মিসেস আহমেদ বলল আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু রাফির অনুরোধে বলতে পারিনি। বেচারা তোমাকে অনেক ভালোবাসে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু জীবন বাঁচানো ফরজ কাজ। জানি এই কাজটা করলে একটা নিষ্পাপ জীবন যাবে, কিন্তু যদি সেটা না করি তুমি, তোমার বাচ্চার সাথে তোমার হাজব্যান্ড, 3 জনের জীবন যাবে। মেঘলা আমি আমার ডাক্তারি লাইফে এমন কেস কখনো পাইনি। আমার সেদিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে। দুপুরবেলায় আমি তোমার রিপোর্টগুলো দেখছি, তখন হন্তদন্ত হয়ে রাফি আমার চেম্বারে আসলো। গাইস চলেন আমরা এখন একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, রাফি হন্তদন্ত হয়ে কেন চেম্বারে আসছিল। চলেন ফ্ল্যাশ ব্যাকে যাই, আমি আবারও বলতেছি ফ্ল্যাশ ব্যাকে যাবো। রাফি বলল ম্যাম আসতে পারি? মিসেস আহমেদ বলল আসুন, বসুন, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন রাফি বলল আমি রাফি, মেঘলার হাজব্যান্ড। সামিয়া বলল আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন, তাই এসেছি। তখন মিসেস আহমেদ বলল ও আচ্ছা আপনি রাফি? রাফি বলল জি। মিসেস আহমেদ বলল বয়স কত আপনার? দেখে তো কমই মনে হচ্ছে। তখন রাফি বলল 26। কিন্তু কেন ম্যাম? তখন মিসেস আহমেদ বলল আসলে তুমি বাবা হতে চলছো। কথাটা শুনে রাফি সে কি আনন্দ, তার চোখে মুখে খুশির ঝিলিক হয়ে গেল। খুশি যেন আর ধরে রাখতে পারতাছে না।
তখন রাফি বলল, কি বলেন আপনি? আমি বাবা বাবা হতে চলছি, আপনি সত্যি বলছেন? আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। ও গড, আমি ভাবতেই পারিনি এমন একটা সুখবর পাবো। জানেন ম্যাম, আমার খুব স্বপ্ন আমার একটা মেয়ে বাবু হবে, একদম মেঘলার মতো সারাদিন আমাকে জ্বালাবে। এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে ভাবতেও পারিনি। তখন মিসেস আহমেদ বলল, শান্ত হন রাফি। রাফি তখন রাফি বলল, আমি কতটা খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাম। তখন মিসেস আহমেদ বলল, কিন্তু রাফি, খবরটা যতই খুশির তার চেয়ে বেশি দুঃখজনক। তখন রাফি বলল, মানে? তখন মিসেস আহমেদ বলল, বলতে খারাপ লাগছে কিন্তু রাফি, মেঘলা একটা কমপ্লিটেটেড প্রেগনেন্সি কনসিভ করছে। বাচ্চাটা ওর ওর নারের সাথে জড়িয়ে আছে। তাই যতই দিন যাচ্ছে বাচ্চাটা বড় হবে আর ততই নারের সাথে জড়িয়ে যাবে। তখন মেঘলার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ইনফ্যাক্ট বাচ্চা বেশি নড়াচড়া করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। কপাল ভালো হলে বাচ্চা বাঁচবে, তাছাড়া 80% মৃত্যুর ঝুঁকি আছে। তখন রাফি বলল, কি বলছেন এসব? মেঘলার তো এমনিতেই শ্বাসকষ্ট আছে, ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে পারে না। তখন মিসেস আহমেদ বলল, কি বলছো? তাহলে তো রিস্ক আরও বেড়ে গেল। তখন রাফি বলল, মানে তাহলে এখন কি করতে হবে? কোনো সার্জারির মাধ্যমে বাচ্চার পজিশন ঠিক করা যায় না? তখন মিসেস আহমেদ বলল, এটা উপরওয়ালার দান, এতে আমাদের হাত নেই, রিস্ক নিতেই হবে। তখন রাফি বলল, আমি মেঘলাকে নিয়ে রিস্ক নিতে চাই না। তখন মিসেস আহমেদ বলল, উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া একটা উপায় আছে, বাচ্চাটা নষ্ট করা। কিন্তু বাচ্চাটা নষ্ট করতে মেঘলার বাচ্চা ধারণ করার 2টা টিউব থেকে একটা টিউব কেটে বাদ দিতে হবে ফলে আর কোনোদিন মা হতে পারবে কিনা নিশ্চিত নয়। তখন রাফি বলল, আপনি এসব কি বলছেন? তখন মিসেস আহমেদ বলল, হয় ধৈর্য ধরতে হবে অথবা বাচ্চাটা নষ্ট করতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত রাফি, এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি বাসায় যাও, ভালো করে ঠান্ডা মাথায় ভেবো, মেঘলার সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। সেদিন রাফি কোনো জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল। তারপরের দিন এসে আমাকে বলল, সন্তান দিয়ে কি হবে ম্যাম? যদি প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়, আমি বাচ্চা চাই, কিন্তু মেঘলার বিনিময়ে না। আপনি অ্যাবর্শনের ব্যবস্থা করুন। আমি বললাম, তুমি কি শিওর? তখন জবাবে রাফি বলল, বাচ্চাটা থাকলে মেঘলা আর বাচ্চা হয়তো সুস্থ থাকবে, কারণ 20% হলেও ওদের বাচ্চার সম্ভাবনা আছে, কিন্তু আমার বাচ্চার 1% সম্ভাবনা নেই, কারণ বাচ্চা জন্মানোর আগে আমি নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাব। সবসময় মনে হবে এই হয়তো মেঘলার সাথে খারাপ কিছু ঘটছে। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, শুধু মনে হচ্ছিল মেঘলা হয়তো সেন্সলেস হয়ে গিয়েছে। এই দুশ্চিন্তা নিয়ে আমি থাকতে পারবো না ম্যাম। তখন মিসেস আহমেদ বলল, এত ভালোবাসো বউকে? তখন রাফি বলল, মেঘলা শুধু আমার ভালোবাসা নয়, ও আমার স্বপ্ন, আমার আশা, আমার অভ্যাস, আমার জীবন। তখন মিসেস আহমেদ বলল, মেঘলা রাজি হয়েছে? তখন রাফি বলল, ওকে বলেনি, বলবো না, সার্জারির পর জানাবো, তা না হলে রাজি হবে না। ও খুব জেদি, যত যাই হোক হয়ে যাক, বাচ্চা নষ্ট করবে না। তখন মিসেস আহমেদ বলল, কিন্তু রাফি, আবেগ বেশি দিন থাকবে না, তোমার বয়স কম, এখন বউয়ের জন্য ভালোবাসা থাকলেও যখন বয়স বাড়বে তুমি বাবা হতে পারবে না, তোমার পরিবার তোমাকে চাপ দিবে, তুমি আবার বিয়ে করবে, তখন মেঘলার জীবনটা বেঁচে থেকেও মরার সমতুল্য হবে। তাই ওকে বিষয়টা না জানিয়ে আমি কিছু করতে পারবো না। তখন রাফি বললাম, ঠিক বলছেন, মেঘলা যদি আমার বউ হতো তাহলে হয়তো এমনটা ঘটতো, কিন্তু আমি ওকে শুধু বউয়ের চোখে দেখি না, কখনো ছোট বোনের মতো স্নেহ করি, কখনো বন্ধুর মতো ভালোবাসি, আবার কখনো পোষা পাখির মতো আদর করি। মেঘলা আমার অভ্যাসে মিশে গিয়েছে, আমি বেঁচে থাকতে ওকে কোনোদিনও ছাড়তে পারবো না। আপনি জানেন আমাদের বিয়ের 1 মাস হয়েছে আর প্রেমের বয়স প্রায় 10 থেকে 15 বছর, কিন্তু আমি কখনো মেঘলাকে বউয়ের মতো করে কাছে পাইনি। শুধুমাত্র একদিন ফিজিক্যাল রিলেশন হয়েছিল, তাও অ্যাক্সিডেন্টলি, দুজনের সম্মতি ছাড়া, যার ফলে এই বাচ্চাটা। তারপরও আমাদের সম্পর্ক এতটুকু পরিবর্তন হয়নি। আমার কখনো মনে হয়নি মেঘলা আমার কাছে পেতে হবে, বা ও কেন বউয়ের মতো আচরণ করছে না সেটা নিয়েও কোনোদিন প্রশ্ন করিনি। এরপরেও বলবেন আমি ওকে ছেড়ে দিব? আসলে মেঘলার জন্মের পর থেকেই আমি জানতাম ও আমার বউ। এই এত বছরের সম্পর্কের মধ্যে অনেক ঝড় এসেছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়তে পারিনি, কারণ আমরা দুজন দুজনের জন্মগত অভ্যাস। মেঘলা মা হতে পারলো কিনা সেটা আমার উপর কোনোদিনও প্রবল ফেলবে না। আর এতিমখানা তো আছে, সেখান থেকে না হয় দত্তক নিয়ে নিব,
আর আপনি চিন্তা করবেন না, আমার যে কোনো সিদ্ধান্তে মেঘলা সম্মতি দিবে। যেদিন সার্জারি করতে আসবে বলবেন আমার জন্য ওর একটা কিডনি ডোনেট করতে হবে। ও যদি সম্মতি দেয় তখন সার্জারি করবেন, না হলে করবেন না। তখন মিসেস আহমেদ বলল কিন্তু রাফি বলল বাচ্চা ছাড়া থাকতে পারবো, কিন্তু মেঘলাকে ছাড়া না। আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নেবেন না প্লিজ। গাইস, আমরা ফ্ল্যাশব্যাকে কেন গেছিলাম আশা করি বুঝতে পারছেন। ওই দিন রাফির সাথে ডক্টরের কি কথা হয়েছিল এগুলা জানতেই ফ্ল্যাশব্যাকে গেছিলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা বর্তমানে ফিরে যাবো। তখন মিসেস আহমেদ বলো তুমিই বলো এরপর আমি ওকে কি করে ফেরাতাম। মেঘলা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। ডুকরে কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু ডাক্তারকে সেটা বুঝাতে না দিয়ে চলে আসলো। রাস্তায় আনমনে হাঁটছে মেঘলা বলল আমি কি এমন অন্যায় করছিলাম খোদা, আমার সাথে এমন কেন হয় বারবার, আমাকেই কেন পরীক্ষা দিতে হয়। আজ আমাকে এই কোন পরীক্ষার সামনে ফেললে। নিঃসন্তান হয়ে বেঁচে থেকে কি করব? 5 জন 5টা কথা শোনাবে। রাফি সারা জীবন এক না পাওয়া নিয়ে থাকতে হবে। আর বড় মা বড় বাবা কি এটা মানবে? কি করে বা মানবে? রাফি যে তাদের একমাত্র ছেলে, তারই যদি কোনোদিন বাচ্চা না হয়, বাবা মা হিসাবে কারো পক্ষে কি এটা মানা সম্ভব? শুধুমাত্র আমার জন্য সবার মাঝে একটা অসম্পূর্ণতা থেকে যাবে সারা জীবন। আমি বা কি করব? রাফির সাথে থাকলে যেভাবেই হোক অ্যাবর্শন করিয়ে দিবেই। আমি যতই নিষেধ করি আমার কথা শুনবে না। আমি না চাইলেও জোর করাবে। আমার এখন কি করা উচিত? অন্যদিকে এদিকে নেহার বিয়ের তারিখ ঠিক করে মেহমান চলে যাওয়ার পর রাফি সারা বাড়ি খুঁজে মেঘলাকে পায়নি। রাফি ধমক দিয়ে বলল নেহা মিলি তোদের বলছিলাম মেঘলাকে দেখে রাখতে, এখন কোথায় ও? এখন মিলি বলল ভাইয়া আমরা ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম মেঘলা হয়তো রুমে গিয়েছে, ও যে বাইরে চলে যাবে বুঝতে পারিনি। তখন রাফি বলল যখন এত মিষ্টি কথা বলছিল তখনই বুঝেছিলাম গন্ডগোল আছে। একবার শুধু হাতের কাছে পাই, আজ যদি আমি ওর পা ভাঙতে না পারি আমার নাম রাফি না। গাইস, আমি